আচ্ছা, আমাদের পরবর্তী সেশন পেপার প্রেজেন্টেশনে দুটি কথা তার আগে বলে দিচ্ছি যে ফিডব্যাক লিংক তো দেওয়া হয়ে গেছে, আপনারা পেয়েছেন। ফিডব্যাক লিংকটি আজকের প্রোগ্রাম শেষ অবধি থাকবে। পেপার প্রেজেন্ট যারা করছেন আমি দেখছি তারা চ্যাটে লিখছেন, কিন্তু তারা যখন পেপার প্রেজেন্ট করেছেন আমি কিন্তু তাদের জানিয়ে দিয়েছি যে পেপার প্রেজেন্টেশনের যে সার্টিফিকেট সেটা আপনারা আলাদা আরো 15-20 দিন বাদে পাবেন। তার জন্য যে তথ্যগুলো যেখানে আমরা দিতে বলেছি সেখানে সেগুলো নিশ্চয়ই আপনারা দিয়েছেন, আমরা ওটা তৈরি করে দেবো। আজকে আপনারা যে সার্টিফিকেটটি পাবেন সেটা শুধুমাত্র পার্টিসিপেশন সার্টিফিকেট। আজকে ফিডব্যাক লিংক ফিল আপ করে আপনারা যে সার্টিফিকেটটা ইনস্ট্যান্টলি পাবেন সেটা হচ্ছে পার্টিসিপেশন সার্টিফিকেট। আর পেপার প্রেজেন্টেশনের জন্য আপনারা যে তথ্যগুলো দিয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দিষ্ট ফোন নাম্বারে আমরা যেটা যেতে বলেছি সেইটা আপনাদের 15-20 দিন দেরি হবে। আচ্ছা, আজকে তো দুটি পেপার প্রেজেন্টেশন সেশন আছে, 11A আর 11B। 11A তে যারা তারা তো যুক্ত হয়ে গেছেন নিশ্চয়ই, আর 11B এর জন্য দীপক বোধহয় দায়িত্বে আছেন, কোঅর্ডিনেশনে আছেন, তাই তো? না দিদি, সাধনবাবু আছেন। সাধনবাবু আছেন, তাহলে সাধন আপনি 11B তে চলে যান। এক মিনিট আমি একটুখানি দেখে নিচ্ছি। রেণুকাদি, ডক্টর রেণুকা মাঝি, চন্দ্রপুর মহাবিদ্যালয়, তার চেয়ার করার কথা। দিদি আশা করি উপস্থিত হয়ে গেছেন, আমি দেখছিলাম। হ্যাঁ, রেণুকাদিকে স্বাগত আমাদের বাংলা বিভাগে। রেণুকাদি দীর্ঘদিন আমাদের ঘরের কাছে চন্দ্রকোনা মহাবিদ্যালয়ে পড়িয়েছেন, এখন সম্প্রতি বর্ধমানে জেলা পরিবর্তন করে নিজের জেলায় চলে গেছে। সেই দিদির কাছে আজকে সেশনের কাজ শুরু হবে। আমি একটা মিনিট একটু 11B এর অবস্থাটা একটু দেখে রেণুকাদি একটুখানি সময় চেয়ে নিচ্ছি। 11B টা দেখে, 11B তে ডক্টর রীতা শীল তার দায়িত্বে থাকার কথা, আর তার সঙ্গে কোঅর্ডিনেশনে সাধন বাবু, আপনি একটু 11B লিংকে চলে যান। সাধন বাবু, আপনি একটু 11B লিংকে চলে গিয়ে ডক্টর রীতা শীল যে সেশনটি চেয়ার করছেন আপনি সেটা একটু কোঅর্ডিনেট করে দিন। শুনতে পাচ্ছ নিরঞ্জনা কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে রেণুকা। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে অনুমতি নিয়ে সভাপতি আমরা তাহলে এই সেশনের উপস্থাপকদের এক এক করে ডাকতে থাকি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, মোটামুটি সভাপতির অনুমতি নিয়ে আমরা 10 মিনিট মতো রাফলি সময় ধার্য করছি। এবার বলতে গিয়ে যদি কারোর কিছু বেশি সময় লাগে সেটুকু আমরা দেখে নেব, সেটা সভাপতির বিবেচনার উপর। প্রথম উপস্থাপক ইন্দ্রজিৎ ঘোষ, গবেষক, বাংলা বিভাগ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তিনি আধুনিক বাংলা কবিতায় মরিচঝাপি প্রসঙ্গ। ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ আছে? দেখতে পাচ্ছি না। তাহলে দ্বিতীয় উপস্থাপক বিশ্বজিৎ সামন্ত, মুখবেন্ডিয়া গঙ্গাধর মহাবিদ্যালয়। বিশ্বজিৎ আছে? বিশ্বজিৎ আছে। বিশ্বজিৎ, তাহলে আপনি উপস্থাপন করুন। বিশ্বজিতের বিষয় 20 শতকের 7-এর দশকের রাজনৈতিক অস্থিরতা, কবি শঙ্খ ঘোষের নির্বাচিত কবিতা। বিশ্বজিৎ, আপনি শুরু। নমস্কার ম্যাম, প্রথমে আমি রেণুকা ম্যাম এবং নীলাঞ্জনা ম্যামকে আমার প্রণাম জানাই। সেই সঙ্গে আয়োজক নারাজুল রাজ কলেজের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের সবাইকে আমার যথাযোগ্য সম্মান। আমার যে বিষয় 7-এর দশকের রাজনৈতিক অস্থিরতা, কবি শঙ্খ ঘোষের নির্বাচিত কবিতা, এই বিষয়ে বলার শুরুতেই আমি এই সময়কার যে অর্থাৎ আমার যে গবেষণার বিষয় 7-এর দশক, সেই সময়টাকে একটু সংক্ষেপে বলে নিই, কারণ বিষয়টা যদিও সবার জানা, এ বিষয়ে এখন চর্চা অনেকখানি হয়েছে, তবুও আমি এখানে আমার আলোচনা সুবিধার্থে প্রথমে আমি একটু 7-এর দশক সম্পর্কে বলে নিচ্ছি। বিভেদ বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে ভারতবর্ষ লাভ করেছিল এক খণ্ডিত স্বাধীনতা।
আর এই স্বাধীনতা ভারতবর্ষের কোনো সমস্যার সমাধান যে করতে পারেনি তার প্রমাণ আমরা পাই স্বাধীনতা উত্তর বিভিন্ন বিশৃঙ্খলাময় পরিস্থিতি। কারণ আমরা তারপরে দেখি এক এক করে খাদ্য আন্দোলন, ট্রাম আন্দোলন, সেই সঙ্গে সঙ্গে নকশাল আন্দোলন, জরুরি অবস্থা, বিভিন্ন ৬ এবং ৭-এর দশক জুড়ে উত্তপ্ত উত্তাল হয়েছে এই ৭-এর দশক। তো এই সময়ে যে আর্থসামাজিক পরিস্থিতি মানুষের মনে তৎকালীন শাসন ব্যবস্থার প্রতি একটা তীব্র বিক্ষোভকে জাগিয়ে তুলেছিল। মানুষ তৈরি হচ্ছিল তার প্রতিটি প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে। তখনই পশ্চিমবঙ্গে দেখা দেয় এক রাজনৈতিক ডামাডোল। ভারতীয় কমিউনিস্ট পার্টি দ্বিধা বিভক্ত হয়, সংসদীয় পথ, বিপ্লবীয় পথ, এইভাবে দুটো বিরোধী পথের সংঘাত সৃষ্টি হয়। জন্ম নেয় সিপিআইএমএল পার্টি। নকশালবাড়ির কৃষক আন্দোলনকে কেন্দ্র করে এই পার্টির বিস্তার ঘটে। যাই হোক, আমি কবি শঙ্খ ঘোষের কাব্য সম্পর্কে আলোচনার একটা বিশেষ পর্বকে সেই কারণেই ধরেছি এখানে, ৭-এর দশক, যেই দশকে মূলত দুটো উল্লেখযোগ্য ঘটনাবলী পাচ্ছি। এক, পূর্ববর্তী দশকে ঘটে যাওয়া নকশালবাড়ি আন্দোলন, সেই আন্দোলনের দমন পীড়ন, এবং এই সংসদীয় যে রাজনীতি, সেই রাজনীতির আর একটা কালো দিক, জরুরি অবস্থার প্রচলন। এই দুটো দিক কবির কাব্য কবিতায় কিভাবে ধরা দিয়েছে সেই প্রসঙ্গে আলোচনা করব। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমাদেরকে প্রথমেই যেটা জানতে হবে, কবির লেখা কবিতার মুহূর্ত বইটি, কবি শঙ্খ ঘোষের লেখা এই বইটি এই আলোচনার ক্ষেত্রে সব থেকে বেশি বোধহয় প্রয়োজন। কারণ কবি এখানে তার নিজের ভাবনাগুলোকে অনেকটা ব্যক্ত করেছেন। কিভাবে উঠে এসেছে কবির মনে এই সময়কার বিভিন্ন কবিতাগুলো, সেগুলো তিনি ব্যক্ত করছেন এখানে। তিনি লিখছেন কবিতার মুহূর্ত গ্রন্থে, শেষ হয়ে আসছে 1966 সাল, প্রায় 20 বছর হতে চলল নতুন দেশের, কিন্তু চারদিকে তাকিয়ে ভরসা হয় না যে তৈরি হয়ে উঠবে কোনো ঐক্যময় নতুন সমাজ। ভাঙনে ভাঙনে কি ভরে এলো সব। আসলে কোনো ব্যক্তি মানুষ নয়, কবির অন্বিষ্ট ছিল মানবতার সমগ্রতায়। আর এই কারণে যখনই সামাজিক মানুষের উপর কোনো আঘাত নেমে এসেছে, তখনই সক্রিয় হয়ে উঠেছে কবির কলম, কবির প্রতিবাদী সত্তা। সেই প্রতিবাদের উচ্চারণ 50-এর খাদ্য আন্দোলনের প্রতিবাদীদের উপর গুলি চালানোর প্রতিবাদ, অর্থাৎ যমুনাবতী কবিতার লেখা, তার থেকে শুরু করে এই 60-70-এর যে ফ্যাসিস্ট রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদ, সেখান থেকে নন্দীগ্রাম, সিঙ্গুর, কামদুনি কাণ্ড, সবকিছুতেই কবির কলম উচ্চারিত হয়েছে বারে বারে। কবির সংবেদনশীল যন্ত্রণাকাতর মন থেকে উচ্চারিত হয়েছে এই কারণে ধিক্কার। লিখেছেন, চুপ করো, শব্দহীন হও, শস্পমূলে ঘিরে রাখো আদরের সম্পূর্ণ মর্মর, লেখো আয়ু, লেখো আয়ু। মূর্খ বড় সামাজিক নয় কাব্যের আয়ু কবিতাতে তিনি লিখছেন এই কথা। 7-এর দশকের এই সময় পর্বটাকে ধরার জন্য আমি বেছে নিয়েছি বিশেষ করে 3টি কাব্যগ্রন্থ, আদিম লতা গুল্মময়, মূর্খ বড় সামাজিক নয়, আর বাবরের প্রার্থনা। তবে এটুকুতেই শেষ নয়, পরবর্তীকালে লেখা প্রহর জোড়া ত্রিতাল, বন্ধুরা মাতি তরজায়, সবের ওপর সামিয়ানা বা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এসব কাব্যগ্রন্থের বেশ কিছু কবিতাতেও কবির সেই অনুভব, কবির সেই প্রতিবাদ উঠে এসেছে, কখনো স্মৃতিচারণা সূত্রে, কখনো আবেগের সূত্রে। আমি সরাসরি চলে যাচ্ছি একেবারে প্রথম যে কাব্যগ্রন্থটির কথা বললাম, আদিম লতা গুল্মময় কাব্য। এই কাব্যের ক্রমাগত কবিতায় কবি লিখছেন, এইভাবে হতে থাকে ক্রমাগত, কেউ মারে, কেউ মার খায়, এই দিকে ওই দিকে, 3, 4, 5 দিকে টেনে নেয় গোপন আখড়ায়, কিছু বা গলির কোণে, কিছু অ্যাসফল্ট রাজপথে, সোনার ছেলেরা ছারকার। এই সোনার ছেলে কারা? কবি তার ওই কবিতার মুহূর্ত গ্রন্থে লিখছেন, 1970 সালের জুলাই থেকে পুলিশ কমিশনার হন রঞ্জিত গুপ্ত। আর আমাদের মনে পড়ে সে বছরেরই নভেম্বরের এক ভোর রাত, যখন বেলেঘাটার 500 বাড়িতে হানা দিয়ে 44টি পুলিশ ভ্যান টেনে বার করে কিছু স্কুল কলেজের ছাত্রকে, আর প্রমাণহীন বিচারহীনভাবে 4 জনকে গুলি করে মেরে ফেলে সেখানেই প্রকাশ্য অঞ্চলে। শ্যামপুকুর পার্কের কাছে 14 বছর বয়সের টাইফয়েড আক্রান্ত একটি ছেলেকে পথে নিয়ে এসে দিনের আলোয় খুন করে পুলিশ। শ্যামপুকুর রোডে ডেপুটি কমিশনার নিজেরই হাতে গুলি করে 2 জনকে। বেলঘরিয়াতেও ঘটে এরকম ঘটনা। এই যে সময়, এই যা কবি দেখছেন, সেটাকেই কবি তার কবিতার মধ্যে ধরছেন। কবি তো সরাসরি বলতে পারেন না, সেই কারণেই কবিতার রূপকে তিনি সেভাবেই তাকে তুলে ধরবার চেষ্টা করেছেন। এই কাব্যগ্রন্থের বিকেল বেলা কবিতা,
যেখানে কবি স্বপ্নের প্রেক্ষাপটে গড়ে তুলছেন সে সময় কলকাতার পারস্পরিক হানাহানি খুনোখুনির ছবিকে। তিনি কবিতায় লিখছেন, সারাদিনের পর অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়েছি আজ বিকেল বেলা, আর স্বপ্ন দেখছি যে স্বপ্ন দেখার কোনো কথা ছিল না আমার, যে একটা নয় দুটো নয় তিনটি রূপলি গোলক ঝকঝক করছে ঢালু আকাশে, তার নিঃশ্বাস যতদূর পৌঁছয় ততদূর টলে পড়ছে মানুষ, সবার মুখ তাই থমথমে। আমি জিজ্ঞেস করি ওখানে কি, কি হয়েছে ওখানে? শুনে একজন বলে ও কিছু নয়, মা বলল জলের রঙে আগুন। এই যে জলের রঙে আগুন, বা এই যে নিঃশ্বাস যতদূর পৌঁছয় ততদূর টলে পড়ছে মানুষ, এসবের মধ্য দিয়েই ধরা থাকে সেই সময়টিকে। কবি তার সময়ের সংঘর্ষ, উত্তাপ, ক্রোধ, বেদনা কবির মধ্যে যেন তৈরি করেছে একটা অবিশ্বাস। এই অবিশ্বাসের ছবি আমরা দেখব এই কাব্যগ্রন্থেরই আদর কবিতায়। যে দুহাত দিয়ে মানুষ একে অপরকে ভালোবাসে, শরীরে রাখে আদরের চিহ্ন, সেই হাতের আঙ্গুলগুলো নিজের অজান্তেই কখন হয়ে ওঠে বিশ্বাসঘাতক কবি বুঝতে পারেন না। সে কারণেই তিনি তার কবিতায় লেখেন, যে কোনো আঙ্গুল দেখি হয়ে ওঠে শত্রুময় বিশ্বাস, শস্ত্রময় বিশ্বাসঘাতক, গোপন আদরে তারা দিন যাপনের সব রক্ত খেয়ে যায়। এইভাবে এই কাব্যের আরো বেশ কিছু কবিতায় উঠে এসেছে এই একই ছবি, মারের জবাব মার। এই কথাটিকে কবি যেন ধ্রুবপদের মতো আওড়াতে থাকেন। তিনি স্লোগান নামক কবিতায় লেখেন, বুকের ভেতর অন্ধকারে চমকে ওঠে হাড়, মারের জবাব মার, বাপের চোখে ঘুম ছিল না মার, মারের জবাব মার। আমরা ঠিক একই রকম ভাবে যদি তার পরবর্তী কাব্যগ্রন্থ মূর্খ বড় সামাজিক নয়, সেই কাব্যগ্রন্থের কবিতাগুলোকে যদি দেখি, তাহলে সেখানে দেখব সেখানেও এই নকশাল আন্দোলনের দমন পীড়নের কিছু ছবি এখানেও প্রকাশ পেয়েছে। এই কাব্যগ্রন্থের প্রকাশ 1974, 1972-73 সালের মধ্যবর্তী সময়ের কবিতাগুলো উঠে এসেছে এখানে। কবি দোদুল্যমান। নকশাল আন্দোলনের প্রতি সমর্থন যেমন কবির মনে স্পষ্ট নয়, তেমন তাকে দমনের উদ্দেশ্যে সরকারি দমন পীড়নের অত্যাচারের প্রতিও কবির একটা বিরূপ মনোভাব প্রকাশ পাচ্ছে। এই কাব্যগ্রন্থের বেশ কিছু কবিতায় সেই একই হত্যালীলার ছবি আমরা পাই। জয়োৎসব 1972 কবিতায় তিনি তুলে ধরেছেন 72-এর সময় যে বিজয়োৎসব, অর্থাৎ সেই সময় আমরা দেখছি যে নির্বাচন হচ্ছে, সেই সময়কার পরিস্থিতি যে কতটা নির্বাচনের পক্ষে প্রতিকূল সেটাকে তিনি উপস্থাপন করছেন। ব্যঙ্গের কষাঘাত নামিয়ে এনে লিখছেন জয়োৎসব 1972 কবিতায়, ধরা পড়া কটা শুকর এখন ঝলসে নিচ্ছ আগুনে, ফাল্গুন এই নতুন জয়োৎসব, চোখ থেকে নামে সরীসৃপ বা রাত্রিও হলো মানুষহীন, ফাল্গুন এই মাতাল মহোৎসব, চেপে ধরে রাখা চিৎকার আর কেঁপে ওঠে পেশি বারবার, ফাল্গুন এই অমোঘ জয়োৎসব। এই বিদ্রুপাত্মক বাণী শোনা যাচ্ছে তার সমাজসেবক কবিতায়, বাবু মশাই নামক কবিতায়, এই সমস্ত কবিতার মধ্যে উঠে এসেছে। তিমির বিষয়ে দুটুকরো আমরা জানি খুব বিখ্যাত কবিতা, যেখানে তার কবিতার মুহূর্ত বইতে কবি নিজেই তিমিরকে স্মরণ করেছেন। কবির স্নেহের ছাত্র তিমির বরণ সিংহ, ময়দানে ভোর রাতে পুলিশের হাতে কত হত্যাকাণ্ড ঘটে গেছে অনায়াসে, পড়ে থেকেছে কত রক্তাক্ত শরীর। কবির মনে ভেসে উঠেছে তিমিরের কথা। আন্দোলন, এই তিমির বিষয়ে দুটুকরো কবিতা লিখতে গিয়ে তিনি তাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছেন, একটা আন্দোলন আর একটা নিহিত ছেলের মা। কারণ তিনি তিমিরের মাকে কখনো দেখেননি, কিন্তু তবুও তিনি সেই মায়ের বেদনাটাকে বোধহয় অনুভব করতে পারছেন। আন্দোলন নামক অংশে লিখছেন, ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়, দিগন্তের দিকে মিলিয়ে যায় রুট মার্চ, তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া, নিচু হয়ে বসে হাতে তুলে নেই তিমির ছিন্ন শির, তোমার ছিন্ন শির তিমির। এই কাব্যের কুঠার, প্রতিভা, চালচলন, হাসপাতাল বড় বেশি দেখা হলো, এই সমস্ত কবিতাতে উঠে এসেছে এই সময়ের নিদারুণ ছবিগুলো। এর পরবর্তী কাব্য যে বাবরের প্রার্থনা কাব্যের, সেখানেও রয়েছে। মূলত এই কাব্যের বেশিরভাগ বিষয় জরুরি অবস্থার সময়কার, 1974 থেকে 76 সালের মধ্যবর্তী সময়ে লেখা।
সময়টা তখন বড় অস্থিরতায় ভরা, কারণ 1975-এর 26শে জুন ভারতবাসীর জীবনে নেমে আসে গণতন্ত্রের হত্যাকারী এক অমোঘ বার্তা, জরুরি অবস্থা। একদিকে নকশালবাদী আন্দোলনকে দমন করার জন্য যে স্বৈরাচারী শাসন শুরু করেছে কেন্দ্রের সরকার, আবার তার উপরে জরুরি অবস্থা। এই জরুরি অবস্থা যে শুধুমাত্র জনজীবনকে ব্যাহত করেছিল তা নয়, কবির কলমকেও স্তব্ধ করে দিয়েছিল, কারণ সে সময় সমস্ত কিছু লেখা সেন্সরের আওতায় পড়ত। কি প্রকাশ করা যাবে আর কি প্রকাশ করা যাবে না, কোনটা লেখা যাবে বা কোনটা লেখা যাবে না, সবকিছুই নির্ধারণ করত সরকার। কবি সেই সময়টিকেও তুলে ধরেছেন তার এই কাব্যগ্রন্থে। এই কাব্যগ্রন্থে আমরা তো জানি যে মণিকর্ণিকা, খড় আর হাতেমটাই তিনটি গুচ্ছে বিন্যস্ত করে দিয়েছেন তিনি কবিতাগুলোকে। প্রথম যে অংশ মণিকর্ণিকা, সেই অংশের প্রথম কবিতা ধ্বংস করো ধ্বজাতে কবি লিখছেন, আমি বলতে চাই নিপাত যাও এখনই, বলতে চাই চুপ তবু বলতে পারি না, আর তাই নিজেকে ছিঁড়ে ফেলি দিনের পর দিন। উত্তাল বিপ্লবের দিনগুলো পেরিয়ে এসে কবির চোখে পড়ে কেবলই অত্যাচারের চিহ্ন। বুক চাপা কান্নার সেই প্রহর যেন কাটতে চায় না। শাসকের সেসবের কোনো ভ্রুক্ষেপ নেই। কবি শাসকের এই নির্লজ্জ রূপকেই তুলে ধরেন তার জীবনবন্দি কবিতায়। করুণা চেয়েছি ভাবো, তোমাদের সমর্থন ভুল, অনুমোদনের জন্য হৃদয়ে অপেক্ষা নেই আর। সে জানে ভুলের মাত্রা, সে জানে ধ্বংসের সব সূচি, এ হাতে ছুলে সে জানে ভস্ম হয়ে যাবে ওই মুখ। প্রায় 15 মিনিট, একটু করবেন। হ্যাঁ, বলুন বলুন, ভালো বলছেন। হ্যাঁ হ্যাঁ ম্যাম, ঠিক আছে। 15 মিনিট। স্বৈরাচারী শাসকের বর্বরতার কাছে এক পিতা অগণিত সন্তানের জন্য মর্মান্তিক ট্রাজিক হাহাকারে ফেটে পড়েছেন যেন এই কাব্যে। কবির কণ্ঠে তাই ধ্বনিত হয়েছে সেই শ্রেণী সংগ্রামের যুগান্তকারী ইতিহাস, ধ্বংস করে দাও আমাকে চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। শঙ্খ ঘোষের কাব্য, সমগ্র কাব্যভুবন পীড়িত মানবাত্মার ক্রন্দন, রাষ্ট্রের নির্যাতন, বিদ্রোহী বিপ্লবীদের প্রতি প্রচ্ছন্ন সমর্থন সবসময় লক্ষ্য করা গেছে। যেমন প্রবীর দত্তের হত্যার ঘটনা, কবি শঙ্খ ঘোষ তাকেও অবলম্বন করে লিখেছেন কিছু না থেকে কিছু ছেলে এই কবিতাতে। তো এই যে আরো উল্লেখযোগ্য কবিতা আছে, রাধাচূড়া কবিতা। আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মহর্ষি সরকার, তিনি তার গবেষণায় দেখিয়েছেন এই জরুরি অবস্থার সময়টি কিভাবে উঠে এসেছে তার কাব্য কবিতায়। খুব বিস্তৃতভাবে তিনি সেখানে পর্যালোচনা করেছেন, বিশেষ করে রাধাচূড়া কাব্যের আলোচনাও তিনি করেছেন। আমরাও সেই আলোচনাগুলো দেখে অনেকটা অনুপ্রাণিত হয়েছি, দেখেছি, আমরাও পাঠ করে জানতে পেরেছি সাধারণ মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যদি প্রতিবাদ বা আন্দোলন করে, তবে তাদের নির্দিষ্ট করে দেওয়া সীমানা অতিক্রম করলেই গ্রেপ্তার বা অত্যাচারের মাধ্যমে তাদের সেই প্রতিবাদী মনকে ধূলিসাৎ করে দেওয়ার একটা পরিকল্পনা হয়েছে। সেই কারণেই কবি লিখছেন আপাত শান্তি কল্যাণ কবিতা, যেখানে কবি লিখছেন পেটের কাছে উঁচিয়ে আছো ছুরি, কাজেই এখন স্বাধীন মতো ঘুরি, এখন সবই শান্ত সবই ভালো, তরল আগুন পাকস্থলী, সে কথাটাই বলাতে চাও বলি, সত্য এবার হয়েছে জমকালো। আর বেশি বিস্তৃত না করে আমি একদম সংক্ষেপে শেষে বলছি যে এরপরে বন্ধুরা মাতি তরজায়, এই কাব্যের অগস্ত্য যাত্রা কবিতা যদি আমরা দেখি সেখানেও ঠিক একই ছবি পাবো, বা প্রহর জোড়া ত্রিতাল কাব্যের যতুগৃহ, নিবিড় আমোদ আজ, পটভূমি, রক্তদান, দশক, অথবা সবের ওপর সামিয়ানা এই কাব্যের ছেলে ধরা বুড়ো, জ্বর, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে এই কাব্যের যে হেতালের লাঠি, লজ্জা, এই সমস্ত কাব্যগুলো কবিতাগুলোতেও আমরা কিন্তু কবির এই বিদ্রুপ, বেদনার যে কষাঘাত, কবির যে ক্রোধ, সেগুলোকে রূপান্তরিত হতে দেখি। একটা দশকের জ্বালা যন্ত্রণাকে যেন কবি ভুলতে পারেন না। সেই কারণে ওই দশক পেরিয়ে গিয়েও পরবর্তীকালের দশকগুলোতে লেখা কবিতাগুলোতেও স্মৃতিচারণার সূত্রে উঠে আসে কবির কলমে সেই অস্থিরতা, সেই উত্তালতার দিনগুলো। নমস্কার। ধন্যবাদ বিশ্বজিৎ সামন্ত। এর পরবর্তী বক্তা বিশ্বজিৎ সামন্তকে ধন্যবাদ তার এই সমৃদ্ধ বক্তৃতার জন্য। এরপরে পরের বক্তা আছেন ডক্টর কাজী শাকেরুল হক। ডক্টর কাজী শাকেরুল হক।
শাকিরুল তো আছেন, আমি তো দেখতে পাচ্ছি। ডক্টর কাজী শাকেরুল হক, সহকারী অধ্যাপক, আপনি আছেন? আসুন, আপনি হ্যাঁ। আপনার আছেন, কিন্তু শাকিরুল হককে তো আমি দেখতে পাচ্ছি, পেপলে রয়েছেন, তো উনি বোধহয় কোনো কারণে আনমিউট করতে পারছেন না। তাহলে কি পরের জনকে ডাকবো? পরের জনকে ডেকে নিয়ে যাক, ও তাহলে উনি যখন জয়েন করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। কাজী শাকেরুল হক, আপনি যখন জয়েন করতে পারবেন, মানে আমরা তখন তাহলে আপনাকে সুযোগটা দেওয়া হবে, বলবেন। এর পরবর্তী বক্তা আছেন সঞ্চিতা চন্দ। সঞ্চিতা চন্দ, আপনি কি রয়েছেন? সঞ্চিতা চন্দ, আপনি কি আছেন? আসুন, আপনার বক্তব্য উপস্থাপন করুন। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ম্যাম। সঞ্চিতা চন্দ, প্রথমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বলুন, আপনি হ্যাঁ আপনার ম্যাম। বক্তব্য উপস্থাপন করুন। হ্যাঁ, প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নারাজল রাজ কলেজ কর্তৃপক্ষকে, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নীলাঞ্জনা ম্যাম এবং আজকের চেয়ারপারসন রেণুকা মাঝি ম্যামকে। আমার বক্তব্যের বিষয় শুরু করছি। আমার উপস্থাপনার বিষয় ময়মনসিংহ গীতিকায় বৈচিত্র্যময় প্রেমের সন্ধান। আমার বক্তব্য শুরু করার আগে আমি ভিক্টর হুগোর একটা লাইন, একটা মন্তব্য এখানে বলতে চাই। যেহেতু আমার বক্তব্যের বিষয় বৈচিত্র্যময় প্রেম, তাই প্রেম সম্পর্কে উনি একটা জায়গায় বলেছেন যে লাইফ ইজ ফ্লাওয়ার অফ হুইচ লাভ ইজ দ্য হানি। জীবন পুষ্প বিকশিত হয় শুধু লাবণ্যে, সৌন্দর্যে উদ্ভাসিত হয়ে নয়। আচ্ছা, আপনি কি মধুর ক্যামেরায় আসতে পারবেন সঞ্চিতা চন্দ? অসুবিধা কিছু নেই, ক্যামেরায় আসতে অসুবিধা আছে কি? ম্যাম, আমি একটু মানে ফিল করছি, মানে কমফর্ট ফিল করতে পারছি না। আমি শেষের দিকে যদি একটু ক্যামেরা আসতে পারি তাহলে কি কোনো প্রবলেম হবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি জেনে নিলাম, আপনার কোনো অসুবিধা নেই, বলুন বলুন। ঠিক আছে ম্যাম। তো এই যে মধুর তীব্র মিষ্টতার যে আস্বাদ, সেই মধুই হচ্ছে প্রেম। আর গীতিকার, ময়মনসিংহ গীতিকায় কবিরাজে আমাদের যে বর্ণময় জীবন উপহার দিচ্ছেন, তার মূল কেন্দ্রবিন্দুতেই রয়েছে প্রেম। আমরা ময়মনসিংহ গীতিকায় যে মধ্যযুগের যে আমরা সাহিত্য দেখি, দেবকথায় পূর্ণ সাহিত্য, তার থেকে ময়মনসিংহ বিশেষ করে মানে আঞ্চলিক যে সাহিত্য, এখানকার লোককবিগণ মুখে মুখে এই অঞ্চলে বিশেষ করে ব্রাহ্মণ, কোচ, রাজবংশী, হাজং, এই জনগোষ্ঠীর মানুষের সুখ দুঃখ, আশা বেদনা, বিশেষ করে তাদের লৌকিক প্রেম জীবনের কাহিনী বিভিন্ন জায়গায় গান করে ফিরতেন। আর যেহেতু ময়মনসিংহ গীতিকা লোকসাহিত্যেরই একটা অংশ, তাই এটা শ্রুতি নির্ভর এবং এইভাবে মুখে মুখে মৌখিক সাহিত্য হিসাবেই পরিবাহিত হতো। তো যেহেতু এর ধারার ক্রমে আধুনিক সমাজে মানে এর ধারা হারিয়ে যেতে বসেছিল, তাই এই অমার্জিত ভাষায় প্রায় নিরক্ষর এই কবিগণে রচিত গাথাগুলি গীতি সাহিত্য বৈষ্ণব কবিতার পরেই স্থান পাওয়ার যোগ্য। তাই সভ্য সৃষ্ট শ্রেণীর সাহিত্যের সঙ্গে এর ভাষাগত মিল না থাকায় পাঠকের কাছে হয়তো সেইভাবে সমাদৃত হয়নি। তাই অনাদরে উপেক্ষায় এগুলো বিলুপ্ত হতে বসেছিল। সেই কারণেই জাতীয় সাহিত্যের পুনরুদ্ধারের প্রয়াসে ডক্টর দীনেশচন্দ্র সেন এই সাহিত্য উদ্ধারের বা এই গাথাগুলো উদ্ধারের দিকে মনোনিবেশ করেন এবং তিনি তার দায়ভার দেন পল্লীকবি চন্দ্রকুমার দে মহাশয়ের উপর। এবং তার তিনি এই সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন বলেই এবং তার প্রচেষ্টায় এই গাথাগুলি আমাদের আর পাঠকের কাছে আজ আমরা এর রস আস্বাদন করতে পারছি। দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকায় নারী চরিত্র সম্পর্কে, যেহেতু ময়মনসিংহ গীতিকায় আমরা দেখি নায়ক এবং নায়িকার মধ্যে নারী চরিত্রেরই প্রাধান্য বিশেষ করে রয়েছে এবং নারীর প্রেমের জন্য নারীর যে স্বার্থ ত্যাগ, সেটা আমরা ময়মনসিংহ গীতিকায় বিভিন্ন রকম পালায় আমরা পাই। বিশেষ করে মহুয়া পালা, চন্দ্রাবতী পালা, মলুয়া পালা। আমার সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, তাই আমি এখানে দুটো পালা আলোচনা করব, মহুয়া পালা আর চন্দ্রাবতী পালা। এই দুটোর মধ্যে যে প্রেম বৈচিত্র্য কিভাবে আসছে সেটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি।
তিনি নারী চরিত্রের এখানে একটা নারী চরিত্র সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন যে নারী ধর্মের যে জীবন্ত মূর্তিগুলি এই সকল পালায় পাওয়া যাইতেছে, তাহারা পাতিব্রত্যে, বুদ্ধির তীক্ষ্ণতায়, বিপদে, ধৈর্যে, উপায় উদ্ভাবনে এবং একনিষ্ঠায় অতুল্য। এই পালাগুলিতে দেখা যায় আমরা যে সতীত্বের বড়াই করিয়া থাকি, তাহার জন্ম আইন কানুনে এবং আচার্যের মস্তিষ্কে নহে, তাহার জন্ম প্রেমে। তাহা নিজের বল বলিয়ান। বাহিরের শক্তি যে পাতিব্রত্যকে রক্ষা করে, তাহার শক্তি দুর্বলতার ছদ্মবেশ মাত্র। কিন্তু প্রেম যাহাকে জন্ম দিয়াছে, প্রেম যাহাকে রক্ষা করিতেছে, তাহা ঋষিবচনে প্রতীক্ষা করে না। তাহা হিন্দু সমাজে নিজস্ব নহে, তাহা সমস্ত মানব জাতির আরাধনার ধন। সমাজ তাহাকে রক্ষা করে না, সমাজকেই তাহা রক্ষা করে। এরপর আমি আসছি যে আমরা বাংলা সাহিত্যে নারীর আদর্শ প্রেমের যে চিত্র পাই সীতা, মনসা কবিদের বেহুলা চরিত্রে, এখানে মহুয়া পালায় বা চন্দ্রাবতী পালায় আমরা দেখছি সেই শাশ্বত সেই মহুয়া পালা, বেহুলা, মনসামঙ্গল কবি বা কীর্তিবাসের মানে সীতার যে চরিত্র, তারা ভারতীয় শাশ্বত আদর্শ নারীর যে গুণাবলী সেগুলোকে তারা অনুসরণ করে এই চরিত্রগুলোকে নির্মাণ করেছেন, তাদের দৈহিক সুচিতা রক্ষার উপর জোর দিয়েছেন। কিন্তু গীতিকায় নারীর দৈহিক সুচিতাকে লোককবিগণ প্রাধান্য অতটা দেননি, বরং এখানে তারা প্রাধান্য দিয়েছেন নারীর প্রেমের নিষ্ঠা, আনুগত্য, আত্মত্যাগ এই দিকগুলোর ওপর। রাধা যেমন কৃষ্ণ প্রেমে একনিষ্ঠ, কৃষ্ণের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন, কিন্তু তাও আমরা বলি রাধা কোথাও না কোথাও সমাজদ্রোহী, পরিজনদের প্রতি তিনি উপেক্ষাকারী। কারণ কোনো একটা সময়ে এসে রাধার মন প্রথম দিকে কৃষ্ণের প্রতি আকৃষ্ট না হলেও পরবর্তীকালে দেখা যায়, পরবর্তী খণ্ডগুলো আমরা পর্যালোচনা করলে দেখতে পাই যে যতই ঘটনার মধ্যে আমরা প্রবেশ করি, রাধা কোথাও না কোথাও রাধার সেই পাষাণ মন তার গলেছে এবং সে রাধা কৃষ্ণের প্রতি তিনি অনুরক্ত হয়েছেন এবং কৃষ্ণের প্রেমে তিনি পাগলিনী হয়েছেন। কিন্তু গীতিকার নারীর যে প্রেম, সেই প্রেমের মাধুর্যের নিগড়ে তারাও মানে বাধা পড়ে এবং নিজেরা নিজেদের বিনাশ ঘটিয়ে শাশ্বত প্রেমের আদর্শ রক্ষায় সক্রিয় হয়েছেন। সেই মানবীয় প্রেমের ভাবাদর্শেই গীতিকাগুলি প্রাণকেন্দ্রের মধ্য দিয়ে যে নারী চরিত্রগুলির মূল ধর্মই হচ্ছে প্রেম। সেরকম প্রেমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত দ্বিজকানায় প্রণীত মহুয়া পালাটির মধ্যে। ময়মনসিংহ গীতিকার শুভ সূচনাই হচ্ছে এই পালাটা দিয়ে, এবং মহুয়ার কথা দিয়ে এই গীতিকায় যে নারীর বৈচিত্র্যময় প্রেমের কিভাবে বিস্তারিত আলোচনা মানে দিকটি ফুটে উঠছে তার বিস্তারিত আলোচনা আমরা এখানে দেখতে পাই। যে লোককবি নায়িকার মহুয়া পালায় নায়িকার নাম নির্বাচনেও যেন একটা কবিত্বময় দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। আমরা জানি মহুয়া ফুলের গন্ধে এক প্রকার মাদকতা আছে, এবং সেই মহুয়া ফুল থেকে প্রস্তুত মদ্যপান করে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে। ষোড়শী মহুয়ার দৈহিক সৌন্দর্যেও এক প্রকার মাদকতা ছিল। তা না হলে যখন বেদের দলের সঙ্গে খেলা দেখাতে গিয়ে মহুয়া বামনকান্দা গ্রামে উপস্থিত হয়, তখন অভিজাত পরিবারের বিত্তবান নদ্দার চাঁদ বা নদের চাঁদ সে মহুয়াকে প্রথম দর্শনেই যেন মহুয়ার প্রতি প্রভাবিত হয়ে পড়ে, যাকে আমরা বলি লাভ এট ফার্স্ট সাইট। লোককবি যেন সেই খুব নিপুণ কৌশলে মহুয়ার দৈহিক সৌন্দর্যকে এখানে ফুটিয়ে তুলেছেন, যার প্রতি প্রথম দর্শনে এখানে রূপমুগ্ধ হয়েই কিন্তু মহুয়ার প্রতি আসক্ত হচ্ছে নদের চাঁদ। তাই বলে যে শুধুমাত্র দৈহিক প্রেম এটাকে আমরা বলবো না, এখানে আত্মিক একটা রয়েছে, সৌন্দর্য রয়েছে। প্রেম শুধুমাত্র এখানে দৈহিক মিলন মাত্র নয়, দৈহিক ক্ষুধা নিবৃত্তির তার শেষ নয়, তার আবেদন স্বর্গীয়। ব্রাহ্মণ কন্যা মহুয়া দেখছি যে শৈশবে সে বেদের দ্বারা অপহৃতা হয়েছে। বেদের দ্বারা অপহৃতা হয়ে যখন সে মহুয়া হুমরা তাকে নিয়ে আসছে, তাকে কন্যার মতো পালন করছে, এবং আস্তে আস্তে যতই সে এগোচ্ছে এবং 16 বছর বয়সে গিয়ে তার মধ্যে যে নারীর যে স্বাভাবিক যে সজাত শারীরিক যে চিহ্নগুলো তার মধ্যে ফুটে উঠছে এবং লাবণ্যে সৌন্দর্যে তার দেহ ভরপুর,
তখন পালক পিতা হুমরা সে বেদে জাতির যে স্বাভাবিক স্বভাববশত যে খেলা দেখানোর তাদের যে জীবিকা নির্বাহের যে দিক তাদের সেই খেলা দেখানোর জন্য সে বামনকান্দা গ্রামে উপস্থিত হচ্ছে এবং সেখানেই তার প্রথম হচ্ছে হওয়া নদ্দা চাঁদের সঙ্গে এবং নদ্দা চাঁদ তাকে দেখে রূপমোহে মুগ্ধ হয়ে তাকে তার প্রেম নিবেদন করছে এবং সেই প্রেম নিবেদনও মহুয়া কিন্তু প্রথমে সেইভাবে গ্রহণ করতে পারছে না, কারণ তার মধ্যে বেদে জাতির মেয়ে হলেও তার মধ্যে কোথাও যেন একটা সেই লজ্জাশীলতা রয়েছে। সেই লজ্জাশীলতায় যখন তাকে প্রেম নিবেদন করছে নদ্দার চাঁদ, সে বলছে তুমি তো ভিনদেশী পুরুষ, আমি ভিন্ন নারী, তোমার সঙ্গে কইতে কথা আমি লজ্জায় মরি। এবার আস্তে আস্তে নদের চাঁদ মহুয়া এবং তার দলবলকে ওই গ্রামে স্থায়ীভাবে বসবাসের জন্য তাদেরকে কিছু পুরস্কার দিচ্ছে, কি জমি জায়গা দিচ্ছে, বসবাস করতে বলছে এবং নদীর ঘাট প্রেমের যে প্রকাশটা আমরা দেখতে পাচ্ছি। তো আস্তে আস্তে মহুয়াও কৌশলে জেনে নিচ্ছে যে নদ্দার চাঁদ যাকে সে প্রেমিক হিসেবে গ্রহণ করবে সেই মানুষটা অবিবাহিত না বিবাহিত। তাই অবিবাহিত যখন সে জানতে পারছে তখন নদ্দার চাঁদকে কপট ভৎসনার আকারে সে বরণ করে নিচ্ছে প্রেমের প্রদীপ জেলে। সে বলছে লজ্জা নাই নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাই রে তোর, গলায় কলসি বাইন্দা জ্বলে ডুববা মোর। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে তার মনের মধ্যেও নদ্দার চাঁদের প্রতি প্রথম থেকে নদ্দার চাঁদকে দেখে তার মনের মধ্যেও প্রেমের একটা মানে সুপ্ত বীজ তার মনের মধ্যে জন্মেছিল, কিন্তু হয়তো সে সেটাকে প্রকাশ করতে পারছিল না। কিন্তু যখন দেখলো প্রেমিকের দিক থেকে সেই প্রেমের প্রস্তাব আসছে তখন কিছুটা ছলনার একটা আশ্রয় নিচ্ছে। তাই এই ভৎসনার আকারে ভৎসনা করলেও কিন্তু মনে মনে সে খুব মানে পুলকিত হচ্ছে এবং সেই প্রেমিকা সত্তার যে অর্ধস্ফুট প্রকাশ ঘটেছিল সময়ের ব্যবধানে তা অনুরাগের জারক রসে জারিত হয়ে পরিপূর্ণ প্রকাশ লাভ করছে। এই প্রেম যেন বিরহের আগুনে পুড়ে আরো নিখাদ হচ্ছে। আমরা যখন পালাটির যখন আরো বিস্তারিত ভাবে যখন দেখবো এবং দেখছি যে হুমরা মহুয়া আর জানতে পারছে যে যখন হুমরার কাছে তাদের এই প্রেমের খবর তার কাছে পৌঁছাবে তখন তার দিক থেকে বিভিন্ন রকম বিপদ আসতে পারে হুমরার মহুয়ার ওপর বা নদ্দা চাঁদের ওপর। তাই এই মিলন কখনোই সম্ভব নয়। হুমরার সেন দৃষ্টি আর প্রতিহিংসার হাত থেকে প্রাণের বন্ধু নদ্দার ঠাকুরকে বাঁচাতে সে বেদের দলের সঙ্গে নিঃশব্দে ব্রাহ্মণকান্দা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। পিছনে রেখে যাচ্ছে দুঃখ আর চোখের জোরে ভরা হৃদয় বার্তা। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী নাটক থেকে মনে হয় যে তোমারই যে ছেড়ে যাই সে তোমারই প্রেমী। অনেক সময় বড় প্রেম শুধু কাছে টানে না, দূরেও সরিয়ে দেয়। মহুয়ার মধ্যে আমরা সেই প্রেমের দিকটা আমরা দেখতে পাই যে সে চাইলেও হয়তো নদ্দার চাঁদকে নিয়ে সেখানে থাকতে পারতো, কিন্তু শুধুমাত্র প্রেমিকের মানে প্রেমের যে প্রগাঢ় রূপ তার মধ্যে রয়েছে, তাই একটু সংক্ষেপে বলুন, একটু সংক্ষেপে বলুন। আচ্ছা ঠিক আছে ম্যাম। এরপর আমরা দেখতে পাচ্ছি ঘটনা যতই কম এগোচ্ছে, নদ্দার ঠাকুরকে হত্যা করতে যখন মহুয়ার হাতে 20 লক্ষের ছুরি তুলে দিচ্ছে হুমরা বেদে, একদিকে যার কাছে সে বড় হয়েছে ছোটবেলা থেকে, একদিকে সেই পালক পিতার লালন পালনের দাবি, অন্যদিকে প্রেমিকা সত্যার হাহাকার। এই দুয়ের মধ্যে যেন রক্ত মাংসের হৃদয় মহুয়ার ক্ষতবিক্ষত হচ্ছে। মহুয়া তাই পারেনি প্রিয়তমকে হত্যা করতে। এখানেই তার প্রেমের জয়। প্রেমের মুক্তাহার কণ্ঠে পড়ে মহুয়া চিরবিজয়ী মৃত্যুকে বরণ করে মৃত্যুঞ্জয়ী হয়েছে। আত্মত্যাগে প্রেমকে সে সার্থক করেছে। অন্তর হয়তো ফেটে যাচ্ছে, দুঃখের সমস্ত গরল তাও সে নিজে পান করে প্রিয়তমকে অমৃত পরিবেশন করে গেছে। তাহলে স্বার্থ থেকে যে ভালোবাসার উন্মেষ আমরা দেখতে পাচ্ছি এখানে আত্মদানের মধ্য দিয়েই তার পূর্ণ বিকাশ ঘটছে এবং মৃত্যুর মিলন দরেই মহুয়া তার প্রেমকে অমর করে রাখছে। এরপর প্রেমের শুদ্ধতা রক্ষার জন্য যে আরো এক আত্মত্যাগের কাহিনী আমরা দেখতে পাই নয়ন চাঁদ ঘোষ রচিত চন্দ্রাবতী পালাতেও। এই পালায় দ্বিজ বংশীদাসের কন্যা চন্দ্রাবতী জয়ানন্দের সঙ্গে ছোটবেলায় ফুল তুলতে গিয়ে তার প্রেমে অনুরক্ত হলেও
পরবর্তীকালে যখন তার বিয়ে ঠিক হয়ে যায়, সেই চন্দ্রাবতীকে তার দেখা যায় প্রেমিক পুরুষ সে অন্য একজনের প্রতি সে প্রেমে হচ্ছে এবং অনুরক্ত হচ্ছে, এবং চন্দ্রাবতীর প্রতি মানে তার সেই প্রেমের এটা আমরা দেখতে পাচ্ছি না। তাই চন্দ্রাবতী যেন প্রেমিকের প্রতি অভিমানে সেখান থেকে সরে যাচ্ছে, এবং সেই প্রেমিক পুরুষ সে তার কাছে পরবর্তীকালে ফিরে এলেও আমরা দেখতে পাচ্ছি চন্দ্রাবতী তাকে গ্রহণ করছে না। তার মধ্যে সে কৃচ্ছ সাধন করছে, এবং তার সে যে মর্মস্পর্শী এবং তার প্রেমের যে আমরা দেখতে পাই যে একটা নারী কিভাবে যে প্রেমিক পুরুষ তার কাছে ক্ষমা চাইলেও তার মন্দির দ্বারে এসে সে তার ভুল বুঝতে পেরে এলেও তাকে যে গ্রহণ করছে না, বুকে পাথর চেপে সে শুধুমাত্র অভিমানে, এবং যেহেতু তার প্রেমিক তাকে একসময় ছেড়ে চলে অন্য মেয়ের প্রতি, অন্য নারীর প্রতি আসক্ত হয়েছিল, শুধুমাত্র সেই কারণেই তার যে ত্যাগ প্রেমের প্রতি, এটাও একটা প্রেম বৈচিত্র্য আমরা এই পালাটির মধ্যে পাই। তো এখানেই দেখতে পাই যে বিশেষ করে মহুয়া পালাটি সম্পর্কে যদি আমি বলি, প্রেমের সব থেকে বড় কারণ আশুতোষ ভট্টাচার্য একটা জায়গায় বলছেন যে সৌন্দর্যই তার অভিশাপ। আমি যদি মহুয়া এটাকে বলি, যে 6 মাস বয়সে তার রূপ দেখিয়া এক বেদে তাহাকে মাতৃ অঙ্কচ্যুত করিল, সে ব্রাহ্মণ গৃহস্থের কন্যা হইয়া যাযাবর দলেরই সঙ্গিনী হইল। রূপ সৌন্দর্যের আবেদন দিয়া সে বেদের দলের জীবিকা অর্জনের সহায়তা করিত। তাহার রূপেই নদ্দার ঠাকুরের চক্ষু পুড়িয়া গেল। এই রূপের জন্য বেদের দল হইতে পলাইয়াও সে নিস্তার পাইল না। একবার সৌদাগরের হস্তে, পুনরায় সন্ন্যাসীর হস্তে তাহাকে লাঞ্ছনা ভোগ করিতে হইল। সত্যি মহুয়ার ক্রীড়াশীল বিচিত্র প্রেম। এভাবে আমরা শুধুমাত্র নায়িকা চরিত্রের মাধ্যমে নয়, আমরা যদি পুরুষ চরিত্র বা নায়ক। আপনার সময় অনেকটা চলে গেছে, আপনি অনেকটা সময় ঠিক নিয়েছেন। আছে ম্যাম, ঠিক আছে ম্যাম, ঠিক আছে ম্যাম। তা আমি আমার আলোচনা এখানেই শেষ করছি, এবং আলোচনা শেষে আমি একটু কথা বলছি, যেহেতু আমরা এখন এই ইয়েগুলো মানে এই গাথাগুলোর দিকে আমাদের সেইভাবে আমরা মনোনিবেশ করি না, তাই যদি এই ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে যদি এই লোককবিদের এই ময়মনসিংহ গীতিকা বা এই গাথাগুলো আমরা পড়ি, তাহলে মানে এখান থেকে যে প্রেমরস আস্বাদন করা যায়, মানে আধুনিক সাহিত্যের থেকেও এখানেও অনেক রকম জানার আছে। তো সেই দিকগুলো মানে এখানে আমি আমার কাজের মধ্যে বা আলোচনার মধ্যে সেগুলোই একটু আলোচনার চেষ্টা করেছি। ঠিক আছে, নমস্কার ম্যাম। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এরপর ম্যাম আমি আছি, আমি কাজী শাকিরুল হক। হ্যাঁ, আমি দেখেছি। নমস্কার আপনাকে। হ্যাঁ, নীলাঞ্জনা ম্যাম আপনাকেও নমস্কার। প্রথমেই জানাচ্ছি নারাজুল রাজ কলেজের বাংলা বিভাগের উদ্যোগে এই 5 দিবসীয় যে আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজন, যে মহৎ উদ্যোগ, তার সার্বিক সফলতা কামনা করি। এরই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি কলেজ কর্তৃপক্ষ এবং বিশেষ করে বাংলা বিভাগের সকল অধ্যাপক অধ্যাপিকাদের। আর এখানে আপনারা দুজন উপস্থিত আছেন এবং শুধু দর্শক শ্রোতারা আছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমার প্রবন্ধ পাঠের পূর্বে প্রবন্ধের হেডলাইন করেছি কবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ, হিন্দু মুসলমানের মিলন কাহিনী। তো আমরা বাংলা সাহিত্যের যারা পাঠক পাঠিকা, যারা জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ পাঠ করেছি, আবৃত্তি করেছি বা পাঠ বিশ্লেষণে গেছি, তো সকলেই আমরা জানি এক পল্লীর নরনারী রূপা এবং সাজুর যে প্রেমের উন্মেষ, প্রকাশ, বিকাশ এবং তার যে মর্মন্তুদ পরিণতি, সেটা সম্বন্ধে আমরা সকলেই অবগত। কিন্তু তারই মধ্যে যে অসাম্প্রদায়িক কবি জসিমউদ্দিন, মানবতাবাদী কবি জসিমউদ্দিন, তিনি যে মানব প্রেমকে সুউচ্চে তুলে ধরেছিলেন, সাম্যবাদ তিনি যে অনেকটাই পোষণ করতেন, অসাম্প্রদায়িক মনোভাব যে তিনি বাংলা কাব্য কবিতায় এবং তার অন্যান্য রচনাতেও নানানভাবে প্রয়োগ করে গেছেন, সেটা আমরা নকশিকাঁথার মাঠ বিশ্লেষণ করতে গিয়ে কিছুটা খুঁজে পেয়েছি। সেই জায়গাটা আমি আমার প্রবন্ধের বিষয় ধরেছি। আমি প্রবন্ধ পাঠ করি ম্যাম। হ্যাঁ, টাইমটা প্লিজ মোটামুটি আগের যারা যেমন টাইম নিয়েছেন আপনি ওই টাইমের মধ্যেই বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সংক্ষেপেই।
হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। কবি জসিমউদ্দিন বাংলা সাহিত্যের একটি প্রিয় নাম। 20 শতকের তৃতীয় দশকে বাংলা কাব্যের জগতে তাঁর আবির্ভাব। রবীন্দ্রনাথ ঠাকুর তখনও নিত্য নতুন সৃষ্টির বৈচিত্র্যে রসিক পাঠকের মনোহরণ করে চলেছে। সাহিত্য গগনে রবীন্দ্রনাথের উজ্জ্বল উদ্ভাসিত রূপ আমরা প্রত্যক্ষ করি। নজরুল ইসলামের রুদ্রমূর্তিতে আবির্ভাব আমরা দেখি। তিনি সেইভাবে আবির্ভূত হয়ে ইংরেজি সৃষ্ট কারার কপাট গান গাইছেন, দরজা ভাঙার গান গাইছেন, অগ্নি বীণা বাজাচ্ছেন, বিষের বাঁশি বাজাচ্ছেন। প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত সেনগুপ্ত, বুদ্ধদেব বসু শোনাচ্ছেন দুরন্ত কল্লোলের গান। তখনই জসিমউদ্দিন বাংলার শান্ত সমাহিত প্রকৃতির শান্ত সুন্দর রূপচ্ছবি অঙ্কন করলেন। বাংলার শ্যামল প্রকৃতির কথা বললেন, শোনালেন ভাটিয়ালি সুরের মেঠো সুর কাহিনী। আবির্ভাবের লগ্নেই লক্ষ্য করা যায় তার কাব্য সুধীমহলের অভিনন্দন লাভ করেছিল। কল্লোলের পৃষ্ঠায় তার অপরূপ সৃষ্টি কবর কবিতাটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে বিখ্যাত কবির তকমা দেওয়া হয়, স্বীকৃতি লাভ করলেন। আমরা বাংলা সাহিত্যের মুসলমানদের অবদান যদি পর্যালোচনা করি তাহলে দেখি বাঙালি মুসলমান লেখকদের সাহিত্য সাধনার ইতিহাসে জসিমউদ্দিন তার যে স্থান বা অবস্থান সেটা একমাত্র কবি নজরুল ইসলামের পরেই। এমন কথা কাজী আব্দুল ওদুদও বলেছেন তার শাশ্বত বঙ্গগ্রন্থে। বাঙালি মুসলমানের সাহিত্যের যে ভূমিকা সেটাকে তিনি আলোচনা করতে গিয়ে সেটা তিনি অকপট স্বীকার করেছেন। আমরাও নানানভাবে বিভিন্ন বই পড়ে বা গবেষণামূলক কিছু চিন্তাধারা প্রয়োগ করে দেখেছি সেটা। জসিমউদ্দিনের বাল্যকাল বাংলা পুঁথি সাহিত্যের হাওয়ায় লালিত হলেও পূর্ব বাংলার লোকগীতির মধ্যে তিনি খুঁজে পেয়েছিলেন আপন আত্মার উৎসারণের পথ। আধুনিক জীবনের কোনো জটিলতাই তাকে স্পর্শ করতে পারেনি, না বিষয়বস্তুতে, না ভাবে, না ভাষাভঙ্গিতে। পল্লী কবি নামে খ্যাতি লাভ করে তিনি গতানুগতিক কাব্যপ্রবাহে ব্যতিক্রমের সৃষ্টি করেছেন। গ্রাম বাংলার জীবনালিখ্য তার কাব্যে চমৎকার সার্থকতা সহকারে বিধৃত হয়েছে। পল্লীর অশিক্ষিত মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা তার অধিকাংশ কাব্যের বিষয়বস্তু। নকশিকাঁথার মাঠ এদিক থেকে অনন্য। প্রকৃতি পরিবেশ থেকে তিনি কাব্যের উপাদান সংগ্রহ করেছেন। তার কাব্যের বিষয়বস্তু বিবেচনায় তিনি কাহিনীকার। এই বৈশিষ্ট্যের জন্য তার কাব্য আধুনিক কথা সাহিত্যের কাছেও ঋণী। তার সৃষ্টি সম্ভার বহু রচনায় সমৃদ্ধ। রাখালি, নকশিকাঁথার মাঠ, বালুচর, ধানক্ষেত, সজন বদিয়ার ঘাট, মাটির কান্না, হাসু, রঙিলা নাইয়ের মাঝি, এক পয়সার বাঁশি, রূপবতী, রাঙের পাড়, সকিনা, মাঝে জননী কান্দে, সুচয়নী ইত্যাদি কাব্যগ্রন্থ, এছাড়াও অনেক নাটক, ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা, বিভিন্ন ধরনের যে গদ্য রচনা সেখানেও তিনি তার কৃতিত্ব প্রদর্শন করেছেন। এই সকল রচনায় তার সমকালের বিক্ষোভ বা আলোড়ন তেমন নেই, আছে গ্রাম্য প্রকৃতির অনাবিল সৌন্দর্য ও মানব জীবনের সুখ দুঃখের বাস্তব কাহিনী। কবি জসিমউদ্দিনের প্রথম কাব্য রাখালি প্রকাশিত হওয়ার সাথে সাথেই বহু প্রশংসাধন্য নকশিকাঁথার মাঠ প্রকাশিত হয়। অবনীন্দ্রনাথ ঠাকুর লিখিত একটি ক্ষুদ্র ভূমিকা সম্বলিত এই কাব্যটির প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1929 খ্রিস্টাব্দে, 1336 বঙ্গাব্দে। পল্লীর পটভূমিকায় রচিত দুটি গ্রাম্য ছেলে মেয়ের প্রেমের উন্মেষ, বিকাশ ও বিষাদজনক পরিণতির চিত্র লিখেছেন কবি এই কাব্যে। এই মর্মন্তুদ কাহিনী বর্ণনা উপলক্ষে কবি পল্লী প্রকৃতির দৃশ্য, সামাজিক আবেষ্টনী, এর কর্মধারা ও প্রতিদিনকার ঘরকন্যার অতি বাস্তব ও জীবন্ত চিত্র এঁকেছেন কাব্যটিতে। আপাত নিস্তরঙ্গ পল্লী জীবনের আশ্চর্য দ্বন্দ্বমুখর ছবি ফুটিয়ে তুলেছেন কবি। গ্রাম্য উৎসব অনুষ্ঠান, গ্রাম্য কলহ, জমি জমা নিয়ে দাঙ্গা হাঙ্গামা, মামলা মোকদ্দমার বর্ণনা দিয়ে। কাব্যটির মূল্যায়ন করতে গিয়ে সমালোচক বলেছিলেন, তিনি দেখিয়েছেন স্নেহ, প্রেমে, ভালোবাসার বর্বরতা সংমিশ্রিত এক অদ্ভুত জীবন পল্লীর ঘরে ঘরে তরঙ্গায়িত হয়ে চলেছে যুগ যুগান্তর ধরে। সেখানে প্রেমে পড়ে মানুষ ঘর বাঁধে, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়ে সে ঘর ভেঙে ছারখার হয়ে যায়। প্রেমের পিছনে সেখানে তাই সদা উদ্যত হয়ে আছে বিরহের বজ্র। সেই বিরহের বজ্রাঘাত আমাদের কাব্যের নায়ক নায়িকার জীবনকে চূড়ান্তভাবে বিধ্বস্ত করেছে। দুইটি গ্রাম্য ছেলে মেয়ের কাহিনী অবলম্বনে অঙ্কিত নকশিকাঁথার মাঠ কাব্যচিত্র 14টি ছোট ছোট দৃশ্যপটে সম্পূর্ণ। প্রত্যেকটি দৃশ্যে বাংলার পল্লী কুটিরগুলোর এক একটি দৃশ্য উদ্ঘাটিত হয়েছে। সে দৃশ্য বর্ণনা যেমন বাস্তবধর্মী তেমনি আশ্চর্য রূপে কবিত্বময়।
শুধু তাই নয়, কবি যে হিন্দু মুসলমানের সমন্বয়ের পক্ষে ছিলেন, তার অসাম্প্রদায়িক মনোভাব যে সাহিত্য ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছিল, সেই ঐতিহাসিক দলিলও আমরা এই কাব্য থেকেই পাবো। তিনি বুঝতে পেরেছিলেন ইংরেজ শাসনের অনিবার্য পরিণামে গোটা অভিজাত মুসলিম সমাজ বৃহত্তর কর্মজীবন থেকে নির্বাসিত হয়ে আশ্রয় নিয়েছিল নেপথ্যে। উচ্চবিত্ত মুসলমান সেদিন বাস্তব বিমুখতাকেই আত্মরক্ষার প্রধান উপায় বলে মেনে নিয়েছিল। হিন্দু মধ্যবিত্তের সাথে হাত মিলিয়ে ইংরেজ শাসকের সহযোগিতা তারা করতে পারেনি, আবার গ্রামীণ মুসলমানকে আত্মীয় জেনে তাদের সঙ্গে একাত্মবোধও করেনি। তবে নিম্নবিত্ত বা আবহমান কৃষক মুসলমানের জন্য এই রাজনৈতিক পরিবর্তন কোনো প্রভাব ফেলতে পারেনি, বরং চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের ফলে হিন্দু মুসলমান নির্বিশেষে সমগ্র কৃষক সমাজই ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই কারণে তাদের ভেতরে সাম্প্রদায়িক ভেদবুদ্ধি মাথা তুলে ওঠেনি। লোক সংস্কৃতির ও সাম্প্রদায়িক চরিত্রের ব্যাখ্যা তাই দুষ্প্রাপ্য হলেও দুঃসাধ্য নয়। সংস্কৃতির এই বিশেষ ধারায় জসিমউদ্দিনের কবি মানুষ গড়ে উঠেছে বলেই তার কাব্য সাধনায় খণ্ডিত দৃষ্টিভঙ্গির পরিচয় নেই, তার বদলে আছে পল্লী সমাজের অগণিত নরনারীর মিলন কথা। তাই শুধু নায়ক নায়িকা সাজু ও রূপাইয়ের প্রেম ও তার চরম বিষাদময় পরিণতির জন্যই নয়, এই কাব্যের সার্বিক আবেদন কবির ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির জন্য এই কথা আমরা জোর গলায় বলতে পারি। নকশিকাঁথার মাঠ কাব্যে পল্লী কিশোর কিশোরীর প্রেমের করুণ পরিণতির কাহিনী বয়ন করতে গিয়ে কবি পল্লী প্রকৃতির অনাবিল সৌন্দর্যের বর্ণনার সাথে সাথে সমাজ বাস্তবতার বিভিন্ন চিত্র অঙ্কন করে দেখিয়েছেন। নানা স্তরের নরনারীর চরিত্র চিত্রণী, বাস্তব বুদ্ধি ও সূক্ষ্ম মনস্তাত্ত্বিক বিশ্লেষণী ক্ষমতারও প্রদান করেছেন। রূপাই ও সাজুর চরিত্র পরিপূর্ণরূপে বিকশিত। প্রেমের রাজ্যে এরা শুধুই স্বপ্নচারী নয়, বাস্তব পৃথিবীর রূঢ়তার সম্মুখীন হয়েছে এরা বারবার, আর তাতেই তারা জীবন্ত হয়ে উঠেছে। রূপাই ও সাজুর পাশাপাশি আরো অনেক চরিত্র এখানে ভিড় করেছি। দুখাই ঘটকের চরিত্রাঙ্গনে কবির মানব চরিত্রে অন্তর্দৃষ্টির পরিচয় মেলে। সাজুর মা, রূপাইয়ের মা চরিত্র দুটি পল্লী নারীর স্নেহময়ী মাতৃমূর্তির সার্থক উদাহরণ। তাছাড়া গ্রাম্য মাতব্বর মোল্লা, বিয়ের কুটুম, লেঠেল, পাড়া কুঁদলি, খেদির মা, টুনির ফুপু, কবির এরা কেউই কবির সস্নেহ দৃষ্টি এড়িয়ে যায়নি। এই সরল প্রাণ পল্লী মানুষের কথাই জসিমউদ্দিন বলতে চেয়েছেন তার কাব্যে। তিনি তাদের ভালোবেসেছেন, তাদের দুঃখ বেদনাকে অন্তর দিয়ে অনুভব করেছেন, তাদের মধ্যে বহুদিন কাটিয়েছেন, তাদের সাথে সুখ দুঃখের কথা আলাপন করেছেন। নিজে তিনি তাদের জন্য অন্তরের সকল অনুভূতি উজাড় করে দিয়েছেন, তারাও তাই নিজেদের অন্তর অনাবৃত করে দিয়েছে তার কাছে। তাই তো জসিমউদ্দিনের কাব্যে নরনারীরা এতটাই জীবন্ত, অর্থাৎ কবির আখ্যান কাব্যের নরনারীরা সকলেই সমাজ প্রতিবেশীরই ফসল। নকশিকাঁথার মাঠের কাহিনী বিশ্লেষণে দেখতে পাই, নায়ক রূপাই এক তরুণ চাষী, সে পিতৃহীন কিন্তু সচ্ছল। 10 খান্ডা জমির উপর 3টা গরু হালে, ধানের বেড়ি ঠেকে তাহার বড় ঘরের চালে। তার বংশগত আভিজাত্যও কম নয়। তার পিতামহের নামে লোক তটস্থ হয়ে একদা থাকতো। তার পিতা গ্রাম্য চৌকিদারের কাছেও সম্মানিত ছিল, আর তার মাতামহ ও পিতৃব্যও বেশ নাম ডাক বলা ছিলেন। অন্যদিকে নায়িকা সাজু শেখের বাড়ির ডাগর ছুরি, সেও পিতৃহীনা, তারও আর্থিক অবস্থা অসচ্ছল নয়। সামাজিক পটভূমিতে রূপাই সাজুর পূর্বরাগ লোকনিন্দার বিষয় বলেও পরিগণিত হয়েছে। সম্ভবত উচ্চবিত্ত মুসলমানের অনুসরণে গ্রাম সমাজেও কিছু কিছু কৃত্রিম মূল্যবোধের অনুপ্রবেশ ঘটেছিল। প্রেম বিবাহে পরিণতি পাওয়ার আগে পর্যন্ত উভয় পক্ষকেই তাই শুনতে হয়েছে নানা ধরনের কুৎসা এবং অপবাদ। মোটামুটি সচ্ছল মুসলমান চাষির সমাজ সংস্কার, রীতিনীতি রূপাই সাজুর জীবনাচরণের মধ্য দিয়ে প্রতিফলিত। এইসব বর্ণনায় কবির অকৃত্রিম বাস্তব প্রীতির পরিচয় পাওয়া যায়। বিবাহ উৎসবে কনের ঘরে কালু গাজীর চম্পাবতী সোনাভানের পুঁথি পাঠ হয়, যে রূপাই কাহিনীর শুরুতে অপূর্ব কালো। কালোই যেজন আলো বানাই ভুলাই সবার মন, তারই পদ রজের লাগি লুটাই বৃন্দাবন। এই যেন বৃন্দাবনের বহু বল্লভ শ্রীকৃষ্ণ। তার বরবেশের মধ্যে আছে হিন্দু আনি ছাপ, ফুল, পাগড়ি, জোড়া জামা ইত্যাদি। বিয়ের উপহার দ্রব্যাদির সঙ্গে পাত্রপক্ষকে সিঁদুর দানের মধ্যেও আছে বাঙালি হিন্দু মুসলমানের মিশ্র সংস্কৃতির চিত্র। ক্ষীর ভোজনী অনুষ্ঠানে শুধু ওরাই বরকনের মুখে ক্ষীর দিয়ে সেই মিলন কথাই শোনায় আমাদের। শুধুমাত্র কলমা পাঠের সময়ই শাস্ত্রীয় বিধান অনুযায়ী সাক্ষী, উকিল ইত্যাদির উপস্থিতি ঘটে। এ তো গেল বৈবাহিক সংস্কৃতির সমন্বয়ের কথা। ভীষণ খরায় উদ্বিগ্ন গ্রামের কৃষকদের বৃষ্টি প্রার্থনা, মেঘকে আহ্বান, ফসল তোলা ইত্যাদি প্রসঙ্গেও কবির অসাম্প্রদায়িক মনোভাবের সমন্বয় সুর শুনতে পাই আমরা। যেমন কৃষকদের বৃষ্টি প্রার্থনার মধ্যে দরগা তলায় দুধ দেওয়া, শিরনি দেওয়া, নইলা গান পরিবেশনা তো আছেই। তারপরেও বৃষ্টি না হলে মেয়েরা বদনা বিয়ের গান গাইতে বের হয়। তাদের কারো মাথায় থাকে
কুলোর উপর বদনা ভরা জল, তেল হলুদে কানায় কানায় করছে টলমল। তারা যখন মেঘকে ডেকে বলে, আড়িয়া মেঘ হাড়িয়া মেঘা কুড়িয়া মেঘার নাতি, নাকের নোলক বেচিয়া দিব তোমার মাথার ছাতি, কৌটা ভরা সিঁদুর দিব সিঁদুর মেঘের গায়ে, আজকে যেন দেয়ার ডাকে মাঠ ডুবিয়া যায়। তখন আমাদের বুঝে নিতে অসুবিধে হয় না যে এই কবির অসাম্প্রদায়িক ভাবনা কতটা সম্প্রসারিত হয়েছিল, তা আমরা সহজেই অনুমান করে নিতে পারি। এ তো সব আছেই, তার সাথে আছে আবার যখন দেখি ফসল তোলার সময় গ্রামে কাজের ঢল নামলে তখন চাষানির কথা আর প্রেমিক কৃষকের মনে থাকে না, তখন চাষানির আরতির মধ্যেও আমরা সেই রাধিকাকে খুঁজে পাই। মানিনী রাধার মান যেন ওই চাষি নারীর হৃদয়াকৃতির মধ্যে এসে নবরূপে প্রকাশ পাচ্ছে। অমনি করিয়া সারা রাত আজি বাজাইবে যদি বাঁশি, সিঁদুর আজিকে পরিব না ভালে, কাজল হইবে বাসি। কাব্যটির কাহিনীর যে ক্লাইম্যাক্স, তা নায়ক নায়িকা নিয়ে বহু সযত্নে লালিত করা পাঠকের মন ভেঙে যাওয়ার কাহিনী। পাঠককে প্রস্তুত হতে হয় এক বিধ্বংসী দাঙ্গার ট্র্যাজিক পরিণতির জন্য। নিয়ম ছিল যে জমি চাষের অধিকার মানেই ফসল কেটে নিজের ঘরে নিয়ে যাবে চাষি, খুব সাবলীল ভাবে, তা নাও হতে পারে। তার প্রমাণ কাহিনীর অন্তিম লগ্নে এসে দেখতে পাই গাজনাচরের জমিতে বন গেঁয়োরা এসে কৃষকের বহু মেহনতের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। এই খবর পাওয়া মাত্রই গফর গাঁয়ের রহম চাচা, সমীর মিয়া, কাজেম খুনি, মোহন ভূঁইয়ার ঔরসজাত গদাই ভূঁইয়া, রূপাই, এরা সকলেই গাজনাচরে যায়, অর্থাৎ হিন্দু মুসলমানের মিলিত সংগ্রাম মুখের গ্রাস রক্ষা করার জন্য। তাদের গলায় মুহুর্মুহু আলী আলী ধ্বনি উঠতে থাকে, রূপাইয়ের কণ্ঠেও সেই একই ওঙ্কার ধ্বনি শোনা যায়। তার হাতে লাঠি ঘোরে আর তার সাথে ঘোরে পায়ের তলে মাঠের মাটি। আর যেন সে মৃত্যু জনম ইহার অনেক উপরে উঠে, জীবনের এক সত্য মহান লাঠির আগায় নিচ্ছে লুটে, মরণ যেন মুখোমুখি নাচছে তাহার নাচার তলে, মহাকালের বাজ্যে বিশাল আজকে ধরার প্রলয়কালে। মুসলমান বীরত্বের প্রতীক আলী আর হিন্দু পুরাণের নটরাজ, ধ্বংসের এই দুই মূর্তির সমন্বয় রূপাই চরিত্রে খুব সহজেই কবি করে দেখিয়েছেন। অবশেষে রক্তক্ষয়ী দাঙ্গার শেষ হয় এক সময়, সরলমতি প্রেমিক চাষী রূপাইয়ের সংসার ভেঙে যায় তার অজ্ঞাত সারে। পুলিশের ভয়ে পালাতে থাকে রূপাই। পলায়নকালে সাজুকে সে বলে, লড়াইয়ে আজিকে কত মাথা আমি ভাঙিয়াছি দুই হাতে, আগে বুঝি নাই তোমারও মাথার সিঁদুর ভেঙেছে তাতে। এমনি করে নির্বোধ সরল প্রেমিক রূপাই কৃষকের জীবন নাট্যের আকস্মিক যবনিকা পাত হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে এই কাহিনীর ভৌগোলিক, অর্থনৈতিক ও সামাজিক বুনিয়াদ পুরোপুরি ভাবে প্রত্যক্ষ গোচর। কবি জসিমউদ্দিনের কৃতিত্ব এই যে তিনি এই অতি পুরাতন ছবির উপরে শিল্পের রং ফলিয়ে তাকে আধুনিক কাব্য সংসারে তুলে এনেছেন। যে ঘটনা গ্রাম বাংলার জীবনে দীর্ঘ পুনরাবৃত্তির ফলে বিবর্ণ হয়ে গেছে, তার লিরিক অবকাশগুলি ও নাটকীয় সম্ভাবনা কবির শিল্প দৃষ্টির সহযোগী সতেজ বৃক্ষের মতো নবীন ডালপালা মেলে দিয়ে তাকে পুনরুজ্জীবিত করে দিয়েছে। বাংলার লোকগীতিকা, বৈষ্ণব, বাউল, মুর্শিদি গানের ভান্ডার থেকে গৃহীত বর্ণ বিন্যাসে পুরনো ছবির অস্পষ্ট রেখাগুলি মৌলিক দীপ্তি ফিরে পেয়েছে যেন। যে সৃজন ক্ষমতার গুণে অভিজ্ঞতার জন্মান্তর ঘটে, নকশিকাঁথার মাঠ কাব্যে তার অপতুলতা নেই। এইভাবে কাব্যটি পাঠ ও বিশ্লেষণে অগ্রসর হয়ে আমরা দেখলাম কবি জসিমউদ্দিন যে মন নিয়ে বাংলা সাহিত্য অবতীর্ণ হয়েছিলেন তা ছিল আধুনিক শিক্ষায় দীক্ষায় পুষ্ট মন। নতুনকালের নাগরিক মানুষের কাছে পল্লীকে উপস্থিত করে গেলেন নব কলেবরে সাজিয়ে। অসামান্য মাধুর্যের সন্ধান পেলাম আমরা, যদিও সে দৃশ্য অতি সাধারণ, তবু কত সজীব, সুন্দর ও মনোহর। অমার্জিত স্বভাব পল্লীর নরনারীর জীবনে স্নেহ, প্রেম, সম্প্রীতি যে মৃত্যুঞ্জয়, কবি অঙ্গুলি সংকটে আমাদের তা দেখিয়ে দিলেন, যা শুধু বিস্ময়েরই নয়, আমাদের আকর্ষণও করে। আমাদের আশেপাশের উপেক্ষার অন্ধকারে এরা লুকিয়েছিল। কবি যেন সামান্য সহানুভূতির পরশেই তাদের ঐশ্বর্যময় রূপটির উন্মোচন করলেন। তার কাব্যপাঠে আমাদেরও মনে হলো রূপাই, সাজু, রহম চাচা, কাজেম, মোহন, গদাই, এরা সবাই আমাদের পরিচিত বাস্তব, এরা আমাদেরই আপনজন। কবি জসিমউদ্দিনের প্রগতিশীল অসাম্প্রদায়িক চেতনা কেবল নকশিকাঁথার মাঠ কাব্যটির ক্ষেত্রেই নয়, তার সকল রচনাতেই কম বেশি লক্ষ্য করা যায়। এমনকি এ ধরনের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধাও তিনি। এরূপ মানসিকতার কারণেই 60-এর দশকে পাকিস্তান সরকার রেডিও, টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধের উদ্যোগ নিলে অনেকের মতো তিনিও এর সোচ্চার প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলন, যেটা
1966 থেকে 71-এর মধ্যে সংগঠিত হয়েছিল এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার একজন বড় মাপের সমর্থক ছিলেন। এসব সত্ত্বেও তিনি বিশেষ আলোচিত নন। অথচ এই উগ্র জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদ আমাদেরকে বহু প্রকারের সমস্যা কণ্টকিত করে তুলেছে। তাই প্রয়োজন আছে তার কর্মকে যথাযথ মূল্যায়ন করে গভীর থেকে গভীরে প্রবেশ করা। কালপ্রেক্ষিত মর্জি সব বদলেছে, কিন্তু আজও তিনিও তার সাহিত্যকর্ম কতটা প্রাসঙ্গিক তা বোদ্ধা পাঠক মাত্রই অনুভব করতে পারবেন। নমস্কার। ধন্যবাদ ডক্টর কাজী শাকিরুল হক মহাশয়কে, আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন। এরপর আমরা পুনরায় ইন্দ্রজিৎ ঘোষ, তাকে আমরা ডাকছি। আপনি কি আছেন ইন্দ্রজিৎ ঘোষ? নেই। আচ্ছা, আমরা পরবর্তী প্রবন্ধ উপস্থাপক অভিকোলে। অভিকোলে গতকাল পড়ে দিয়েছি, ওর ওই কিছু আজকে বোধহয় একটা পরীক্ষা আছে, আচ্ছা, তার জন্য অভিকোলে গতকাল পড়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, বেশ। তার পরবর্তী উপস্থাপক শাপলা মণ্ডল, আপনি আছেন? শাপলা মণ্ডল, আপনি আছেন? নেই। পরবর্তী উপস্থাপক পঞ্চানন নস্কর, আপনি আছেন? পঞ্চানন নস্কর। পরবর্তী প্রবন্ধ উপস্থাপক পঞ্চানন নস্কর নেই। তারপরে রয়েছেন কল্যাণ সরকার। রেণুকাদি, কল্যাণ সরকার আর বৈশাখী রায়চৌধুরী ওরা টেকনিক্যাল কারণে এই 11A তে জয়েন করতে পারেনি, ওদের 11B তে জয়েন করিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ওরা আছে প্রেজেন্ট, ওরা 11B তে পড়ছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন রয়েছেন মোহাম্মদ মাফিকুল ইসলাম, আপনি রয়েছেন? মোহাম্মদ মাফিকুল ইসলাম, গবেষক, তিলকামাঝি ভাগলপুর বিশ্ববিদ্যালয়, আপনি কি রয়েছেন? আসুন তাহলে প্রবন্ধ উপস্থাপন করুন। না, উনি তো কোনো সাড়া দিচ্ছেন না, নেই মনে হচ্ছে। তাহলে আমরা এইখানে এই সেশনে যে 10 জনের নামের তালিকা ছিল, সেই 10 জনের মধ্যে দেখলাম কেউ টেকনিক্যালি অন্য সেশনে গেছেন বা আগের দিনে পড়েছেন, কেউ বা অনুপস্থিত আছেন। তাহলে নীলাঞ্জনা, আমি কি তাহলে যে 3 জন উপস্থাপন করলেন তাদের সম্পর্কে একটু বলে বলবো? হ্যাঁ, আচ্ছা, বেশ। তো প্রথমেই বলি, নারাজল রাজ কলেজ কর্তৃপক্ষকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা এত বড় একটা কর্মকাণ্ডের আয়োজন করার জন্য। এবং বাংলা ভাষা ও সাহিত্য প্রকৃতি ও প্রবণতা এই বিষয়ক আলোচনায় বাংলা সাহিত্যের যে একটা পূর্ণবয়ব আলোচনা তুলে ধরবার এই প্রয়াস নিঃসন্দেহে সাধুবাদ যোগ্য। এবং যারাই এই অনুষ্ঠানটা শুনেছেন, যারা বলেছেন, প্রত্যেকেরই একটা অনবদ্য ভূমিকা রয়েছে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার। সেই সাফল্যমণ্ডিত করে তোলার একটা অনবদ্য পালক সংযোজিত হচ্ছে এই যারা নূতন নূতন দৃষ্টিভঙ্গি নিয়ে এই গবেষণাপত্র উপস্থাপন করছেন, তাদের এই গবেষণাপত্র দ্বারা। ফলে আজকের এই পর্বে যারা গবেষণাপত্র উপস্থাপন করলেন তারা হলেন বিশ্বজিৎ সামন্ত। তিনি বলেছেন 20 শতকের 7 দশকের রাজনৈতিক অস্থিরতা কবি শঙ্খ ঘোষের নির্বাচিত কবিতা। বলেছেন ডক্টর কাজী শাকিরুল হক, তার বিষয়টা ছিল কবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ হিন্দু মুসলমানের মিলন কাহিনী। এবং উপস্থাপক সঞ্চিতা চন্দ, তার বিষয় ছিল বৈচিত্র্যময় প্রেমের সন্ধান ময়মনসিংহ গীতিকায়। এই 3 জন উপস্থাপক তারা তাদের চিন্তা ভাবনা দিয়ে যে প্রবন্ধগুলো উপস্থাপন করলেন। প্রথমেই আমি বিশ্বজিৎ সামন্তের কথা বলি। তার বক্তব্যের বিষয় অত্যন্ত তথ্য সমৃদ্ধ এবং অত্যন্ত বিশ্লেষণ নৈপুণ্যে দাবি রাখে। চমৎকার তিনি উপস্থাপন করেছেন এবং 70-এর দশককে এই 10 থেকে 15 মিনিটের মধ্যে এক নজরে তিনি
উপস্থাপন করেছেন, পরিচয় দিয়েছেন। সেই সঙ্গে তিনি শঙ্খ ঘোষের মতো কবির কবিতার বিভিন্ন কাব্যগ্রন্থকে তুলে এনে কাব্যগ্রন্থের অন্তর্গত বিভিন্ন কবিতার প্রসঙ্গকে এনে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে শঙ্খ ঘোষের কবিতায় 70 দশককে আমাদের সামনে যেন একটা চিত্রকল্পের মতো তুলে ধরেছেন, যেটাকে একটু গভীরভাবে ভাবলে আমরা ওই সময়টাকে যেন দেখতে পাচ্ছি। অসাধারণ এই উপস্থাপন, যারা শ্রোতা, যারা দর্শক, তাদেরকেও আকর্ষণ করবে আশা করি। এবং আগামী দিনে এই ধরনের আলোচনা বা শঙ্খ ঘোষের উপর বিস্তৃত আলোচনা প্রত্যাশা রইল। নিশ্চয়ই বিশ্বজিৎ সামন্ত আপনি বিস্তৃতভাবে অন্য কোথাও এই ধরনের আলোচনা করবেন, এই আশা রাখি। তার পরবর্তী বক্তা ছিলেন সঞ্চিতা চন্দ। তিনি গবেষক, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। তিনি উপস্থাপন করেছেন বৈচিত্র্যময় প্রেমের সন্ধান মৈমনসিংহ গীতিকায়, এবং তিনি মৈমনসিংহ গীতিকাকে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছেন, বিভিন্ন চরিত্রগুলোকে তিনি অনুসন্ধান করেছেন, চরিত্রের অন্তর বাহির সেই উভয় দিককে তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন। এবং সংক্ষিপ্ত সময়ে মৈমনসিংহ গীতিকার এই বিশাল কলেবরকে প্রকাশ করা সম্ভব নয়, ফলে তিনি এই সময়ের মধ্যেই প্রতিনিধিত্বমূলক পালা হিসাবে মহুয়া পালা এবং চন্দ্রাবতী পালার মধ্য দিয়ে এই দুটি পালার ভিতরে যে চরিত্রগুলো রয়েছে সবাইকেই তিনি একটু পরিচয় করিয়েছেন। এবং প্রেমের যে বর্ণিল দিক, প্রেমের যে বিশুদ্ধতা, প্রেমের যে নিষ্ঠা, প্রেমের যে একাগ্রতা এবং ত্যাগ তিতিক্ষা, আমরা সাহিত্যের বিভিন্ন পৃষ্ঠায় যে প্রেমকে বিভিন্নভাবে দেখেছি, সেই সপ্তদশ শতকে এই অশিক্ষিত গ্রাম্য কবিদের রচনার এই প্রেম চিত্রকে তিনি যেভাবে পর্যবেক্ষণ করেছেন এবং যেভাবে আলোচনা করেছেন, সেটাও অবশ্যই প্রশংসার দাবি রাখে। তৃতীয় বক্তা ছিলেন ডক্টর কাজী শাকেরুল হক, সহকারী অধ্যাপক, মোহনপুর সরকারি মহাবিদ্যালয়। তার বিষয়টা ছিল কবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ হিন্দু মুসলমানের মিলন কাহিনী। ডক্টর কাজী শাকেরুল হক, তাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সকলকেই আমার শুভেচ্ছা। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে পল্লী কবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠের শুধু বিষয়গত আলোচনা নয়, তিনি নকশি কাঁথার মাঠ কাব্যটির যে বিভিন্ন কাব্যটির অন্তরে যে বাঙালি সংস্কৃতি, বাঙালি মানে হিন্দু মুসলমান সংস্কৃতি, বৈবাহিক সংস্কৃতি, সামাজিক অর্থনৈতিক বা যে কৃষি ভিত্তিক জীবনের যে বিভিন্ন ছবি তিনি সেই কাব্যের মধ্যে দেখেছেন, সেগুলোকে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে এনেছেন। সর্বোপরি তিনি জসিমউদ্দিনের সমকালের একটা রাজনৈতিক এবং একটা যে আক্রমণাত্মক একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রসঙ্গ তুলে জসিমউদ্দিনের লেখনীতে যে একটা শান্তি, একটা মিলন, একটা জাতি ধর্ম নির্বিশেষে একটা সমন্বয়ের বার্তা যে লুকিয়ে ছিল, এবং সেই লেখনীর কালির মধ্য দিয়ে অক্ষরে অক্ষরে সেই বার্তাটা যে পাঠকের কাছে পৌঁছে গেছে, যা চিরকালের স্মরণযোগ্য, তিনি সেই জায়গাটিকে ভীষণভাবে অনুধাবন করেছেন এবং পাঠকের কাছে তুলে ধরেছেন। তার এই উপস্থাপন এবং তার এই আলোচনা, তার পর্যবেক্ষণ, তার বিশ্লেষণ অবশ্যই প্রশংসার দাবি রাখে। আগামী দিনে তিনি এই ধরনের আরো বিভিন্ন প্রবন্ধ বা জসিমউদ্দিন সংক্রান্ত আরো বিস্তারিত আলোচনা করে তিনি জসিমউদ্দিনকে পাঠকের কাছে আরো বেশি পরিচিত করবেন, এই আশা রাখি। সবশেষে আবারও বলছি যে এই বৃহৎ আলোচনায় এই তিনজনকে যেভাবে আমরা দেখলাম, তিনজনের প্রবন্ধ উপস্থাপনা, তাতে আমরা দেখছি যে এই ধরনের আলোচনার যে যোগ্য, সেই যোগ্য যদি বিভিন্ন জায়গায় আয়োজন করতে পারা যায়,
তাহলে আমরা এরকম অনেক গবেষককে পাবো, অনেক উপস্থাপককে পাবো যারা কিন্তু নিঃশব্দে নীরবে বিভিন্ন বিষয়ে নিবিড় পাঠ করে চলেছেন এবং তাদের পাঠের মধ্য দিয়ে তারা অন্য অনেক পাঠকের কাছে তাদের আলোচনাকে তুলে ধরছেন, পরিচিত করাচ্ছেন এরকমের অনেক প্রতিভাবান কবিকে। আশা করি নারাজল রাজ কলেজ কর্তৃপক্ষ এই রকমের কর্মযজ্ঞের পুনরায় আয়োজন করবেন, তাদের এই অনুষ্ঠান সফল হোক, আগামী দিনেও তাদের এই রকমের অনুষ্ঠানের আয়োজন হোক, সফল হোক, এই প্রত্যাশা রইল। সকলকে আবার আমার যথাযোগ্য সম্ভাষণ, আমার অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই, আর নারাজল কর্তৃপক্ষকে পুনরায় ধন্যবাদ জানাই। ধন্যবাদ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্যকে, তাকে আমার আন্তরিক ভালোবাসা। নীলাঞ্জনা, ধন্যবাদ। ধন্যবাদ রেণুকাদি। আমার আজকে যেটা পর্যবেক্ষণ, অন্যান্য দিন পেপার প্রেজেন্টেশনে এত অ্যাবসেন্টিজম থাকে না, আজকে শেষ দিনে এত অনুপস্থিত রয়ে গেলেন, সেটাই একটু আশ্চর্য লাগলো। তো আমাদের এবারকার যে ওয়েবিনার, গতবারও আমরা ওয়েবিনার করেছিলাম, এবারও, তো এবারকার ওয়েবিনারের বৈশিষ্ট্য বলে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে অনেক গবেষণা নিবন্ধ মানে জমা ছিল আমাদের কাছে 100টি, তার মধ্যে প্রায় গতকাল অব্দি 2 জন মাত্র পড়েননি। আজকে 17টি ছিল উপস্থাপনা, সেখানে এই সেকশনে 5 জন উপস্থিত আছে, এখান থেকে 2 জনকে তো 11B তে আমরা টেকনিক্যাল কারণে নিয়ে গেলাম, আর এখানে আর 5 জনের মধ্যে 1 জন গতকাল পড়েছে, এখানে তাহলে 4 জন অনুপস্থিত রইলেন আমি যা দেখলাম। নাম ছিল হ্যাঁ, 10 জনের মধ্যে 1 জন গতকাল পড়েছেন আর 2 জনকে আমি শিফট করে দিয়েছি, আর 3 জন। আচ্ছা, হ্যাঁ। তো এবার যেটা বলার, যে প্রায় অধিকাংশেরই গবেষণার বিষয়বস্তু খুব ভালো, মানে পরিশ্রম করে তারা সেমিনারে গবেষণাপত্র উপস্থাপনা করছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এর আগে এই প্রবণতাটা আমরা তুলনামূলকভাবে কম দেখেছি বিভিন্ন সেমিনারের ক্ষেত্রে, যে মোটামুটি একটা প্রচলিত লেখা একটা দিয়ে দিল 2-5টা বই পড়ে, কিন্তু এখানে আমরা এবার দেখলাম যে অধিকাংশই গবেষণা করেই কাজ, পর্যবেক্ষণ করেছেন, তারা মনোনিবেশ করেছেন, নিজস্ব দৃষ্টিভঙ্গিটাকে তারা মানে প্রয়োগ করেছেন আর কি। হ্যাঁ, চমৎকার। আমি মানে খুবই মানে এই বিষয়টা সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না, যে এতজন নবীন গবেষক এত চমৎকার কাজ করে চলেছেন। এবং আমরা এবারকার সেমিনারের এটাও একটা বিশিষ্টতা, যে আমরা প্রায় পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়া আর এরকম 2-3টে জেলা যেখান থেকে আমাদের কোনো পার্টিসিপেন্ট নেই, আর পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা থেকেই আমরা পেপার পেয়েছি, আর আসাম বিহারেরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পেপার পড়েছে, যার ফলে এই যে একটা দীর্ঘ পরিসরে এতজন নবীন গবেষক এত চমৎকার চমৎকার বিষয় উপস্থাপনা করেছে, যেটা আমাদের খুবই আগ্রহ এবং শ্লাঘা যুগপৎ দুটোরই উদ্রেক করছি, যে আগামী দিনে এই যে আমরা বাংলা ভাষা সাহিত্যের যে চর্চা করতে বসেছি, গবেষণার প্রবণতাটি যে অত্যন্ত উজ্জ্বল, আমরা অন্তত এই সেমিনারের যে পঠিত নিবন্ধগুলো সেটা থেকে নিঃসন্দেহে বলতে পারি। অবশ্যই। ঠিক আছে, রেণুকাদিকে অসংখ্য ধন্যবাদ যে তার মূল্যবান সময় থেকে আমাদের মহাবিদ্যালয়ের যে ওয়েবিনার তাতে তিনি তার সময় দিলেন, মনোযোগ সহকারে তাদের উপস্থাপকদের গবেষণা নিবন্ধ শুনলেন, বিশ্লেষণ করলেন। যারা গবেষণা নিবন্ধ উপস্থাপনা করলেন তারাও নিশ্চয়ই চমৎকার কাজ করেছেন। আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের কলেজের যে আয়োজক কমিটির তরফ থেকে তাদেরও ধন্যবাদ জানাই। আমাদের যারা শ্রোতারা রইলেন এই কদিন, আর একটা সেশন আমাদের আছে ভ্যালিডিক্টরি, আশা করি সেখানেও আপনাদের সহযোগিতা পাবো। আপনারা একটু থাকবেন শেষ আর 1-1.5 ঘন্টা, যেমন আর 4 দিন 4.5 দিন আমাদের সঙ্গে থাকলেন। রেণুকাদিকেও ধন্যবাদ, সম্ভব হলে ভ্যালিডিক্টরি সেশনটা একটু উপস্থিত থেকে। কোথা থেকে হচ্ছে ওটা? আমাদের ওটা 2:30 থেকে হবে, 2:30 থেকে চালু হবে। এই লিঙ্কেই হবে, চাইলে জয়েন করতে পারো। আর সবাইকে আরো একবার ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আগামী 1 ঘন্টা আপনাদের সাহচর্য শেষ অবধি প্রত্যাশা করছি। রেণুকাদিকে ধন্যবাদ, বিভাগের তরফ থেকে নমস্কার।